রামপুর নামক কোনো একটি গ্রামে শিবানী তার মেয়ে সুমিত্রার সঙ্গে বসবাস করত। তারা অনেক দরিদ্র ছিল। শিবানী অন্যের বাড়িতে খাবার বানানোর কাজ করত, আর এইভাবেই তার সংসার চলতো। সে তার মেয়ে সুমিত্রাকে অনেক ভালোবাসতো। বাবা হারানো মেয়েকে সে কখনোই কোনো জিনিসের অভাব বুঝতে দেয়নি। সে তার মেয়েকে অনেক ভালো একটি কলেজে ভর্তি করিয়ে দিয়েছিল। কলেজের মেয়েদের ড্রেস দেখে সে সেরকম ড্রেস নেওয়ার স্বপ্ন দেখত এবং বাড়িতে এসে সে তার মাকে সেগুলো বলতো। শিবানীও তার ইচ্ছাগুলো পূরণ করার পুরোপুরি চেষ্টা করত। একদিন কলেজ থেকে আসা মাত্রই সুমিত্রা তাকে বলে, মা, আমার কলেজের সকল মেয়েরা পিকনিকে যাচ্ছে, আর ওদের সাথে আমিও যেতে চাই। পিকনিকে যাবার জন্য 500 টাকা লাগবে মা। শিবানীর শাড়ি ছিল ছেঁড়া। সে নিজের একটা শাড়ি কেনার জন্য টাকা জমা করছিল, আর তার কাছে মাত্র 500 টাকাই ছিল। কিন্তু সে তার মেয়ের খুশির জন্য সেই 500 টাকা তাকে দিয়ে দেয়। সে অনেক খুশি হয় এবং টাকাগুলো নিয়ে তার পিকনিক ট্যুরে চলে যায়। কিছুদিন পর তাদের কলেজে একটি বিশেষ অনুষ্ঠান হয়, যেখানে সুমিত্রাও অংশগ্রহণ করে। আর সুমিত্রাকে দেখে তাদের কলেজের সকল মেয়েরা খুব হাসাহাসি করে, কারণ সুমিত্রা না ভালো কাপড় পরেছিল আর না ভালো একটা স্যান্ডেল। সুমিত্রা, আজকে অন্তত একটু ফ্রেশ হয়ে আসতি। ঘুম থেকে উঠে বুঝে এখানে চলে এসেছিস, নাকি তোর ওই গরিব মা তোকে আজকে কাপড় কিনে দিতে পারেনি? সুমিত্রার সকল বান্ধবীরা এটা বলে তাকে নিয়ে অনেক মজা করে। এটা শুনে সুমিত্রা প্রচণ্ড রেগে যায় এবং রাগী মাথায় সে বাড়িতে এসে তার মাকে বলে, মা, আমিও অনিতার মতো সুন্দর ড্রেস, সুন্দর জামা কাপড় চাই। সবাই আমাকে নিয়ে মজা করে। আর 2 দিন পর আমার বান্ধবী চঞ্চলের বিয়ে। আমি ওর বিয়েতে সব থেকে সুন্দর দেখতে চাই। সবাই যেন আমারই প্রশংসা করে। এরপর তার মা শিবানী তাকে অনেক বোঝায়, মা, তুই আমাদের পরিস্থিতিটা খুব ভালোভাবেই জানিস। আমাদের মতো ওদের পরিস্থিতি নয়। ওরা চাইলেই যখন যা ইচ্ছা করতে পারে। আমাদের যতটুকু আছে তুই ততটুকুতেই সন্তুষ্ট থাকার চেষ্টা কর। মা, আমি কি নিয়ে সন্তুষ্ট থাকবো? এই ভাঙাচোরা একটা ছোট্ট বাড়ি, নাকি আমার এই ছেঁড়া ফাটা পোশাক, নাকি জোড়াতালি লাগানো এই জুতা? সুমিত্রা রেগে মন খারাপ করে বসে থাকে, কিন্তু তার মায়ের কাছে এত টাকা ছিল না যে তার মেয়েকে সে ভালো পোশাক, ভালো জুতা এবং ভালো একটা জীবন দিবে। এরপর সে তার মেয়ের কাছে গিয়ে বলে, মা, এখন তো আমার হাতে একদম টাকা নেই। তুমি কিছুদিন অপেক্ষা করো, আমি অবশ্যই তোমাকে তোমার পছন্দ মতো ফ্রক এবং স্যান্ডেল কিনে দিব। কিন্তু সে তার মায়ের কোনো কথাই বুঝতে চায় না। সে তখনও রেগেছিল। এরপর সে তার মেয়েকে তার পুরনো বান্ধবী ভাবনার কাছে যেতে বলে, মা, তুমি তোমার পুরনো বন্ধু ভাবনার কাছে গিয়ে সাহায্য চাও। ও তোমাকে অবশ্যই সাহায্য করবে। আসলে ভাবনা ছিল তার পুরনো মালকিনের মেয়ে। যখন সে অনেকবার রান্না করতে যেত, প্রায় সময় সে তার মেয়ে সুমিত্রাকে সঙ্গে করে নিয়ে যেত তার বাড়ি। সেই সূত্রে সুমিত্রার সঙ্গে ভাবনার অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর সে ভাবনার কাছে যায়। ভাবনা সুমিত্রাকে দেখে অনেক খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে। এরপর বলে, আরে সুমিত্রা, হঠাৎ করে তুমি? কতদিন পর দেখা, কেমন আছো? দুজনে একে অপরকে পেয়ে অনেক খুশি হয়। দুজনে একসঙ্গে অনেকক্ষণ গল্প করে। এরপর সুমিত্রা তাকে বলে, ভাবনা, 2 দিন পর আমার বান্ধবী চঞ্চলের বিয়ে। ওর বিয়েতে পরার জন্য তুমি আমাকে কি একটা ভালো জুতা এবং একটা ভালো ফ্রক দিতে পারবে? আমি তোমাকে কথা দিচ্ছি, ঠিকঠাক মতো সময় মতো আমি জিনিসগুলো তোমাকে ফিরিয়ে দেব। কেন নয়, অবশ্যই দিব। একজন বন্ধুই আরেকজন বন্ধুর কাজে আসে। আসো আমার সাথে। এ দেখো, এখান থেকে তোমার যেটা পছন্দ তুমি সেই স্যান্ডেল এবং ফ্রক নিতে পারো। ভাবনা সুমিত্রাকে তার সকল ড্রেসগুলো এবং জুতাগুলো দেখায়। হঠাৎ করেই সুমিত্রার নজর পড়ে সোনালী রঙের দেখতে একটি ফ্রক এবং রূপালী রঙের দেখতে একটি জুতার দিকে। সেগুলো দেখে সে অনেক খুশি হয়। এরপর ভাবনাকে বলে, এ দেখো, তোমার এই ফ্রকটা এবং এই স্যান্ডেলটা আমার চাই। সুমিত্রা, এই ফ্রক এবং স্যান্ডেল অনেক দামি। এটা অরিজিনাল সোনা এবং রূপা দিয়ে বানানো, কিন্তু তোমার ওপর আমার পুরো বিশ্বাস আছে। তুমি নিয়ে যাও এগুলো এবং পার্টি এনজয় করো। ফ্রক এবং স্যান্ডেল পেয়ে সুমিত্রা অনেক খুশি হয় এবং সে খুশি হয়ে সেগুলো নিয়ে বাড়িতে ফিরে আসছিল। হঠাৎ করে রাস্তার মধ্যে তাকে কিছু গুন্ডা ধরে এবং তাকে অজ্ঞান করে তার কাছে থাকা সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যায়, এমনকি সোনার ফ্রক এবং রূপার জুতাটাও। এরপর তারা সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর যখন সুমিত্রার জ্ঞান ফিরে, তখন সে নিজেকে একটি গাছের নিচে পায় এবং সে না পায় তার ব্যাগ আর না পায় সোনা এবং রূপার ফ্রক এবং জুতা। এগুলো দেখে সে ভীষণ হতাশ হয়ে যায় এবং সে কান্না করতে শুরু করে। এটা কি হয়ে গেল? কোথায় গেল সোনা এবং রূপার ফ্রক আর জুতা? এখন আমি ভাবনাকে কি বলবো? মাকে বা কি বলবো? মা কিভাবে ওর এতগুলো টাকা ফেরত দিবে? সে হতাশ হয়ে গিয়েছিল, অনেকটা চিন্তিত হয়ে গিয়েছিল। ঠিক সেই সময় তার নজর পড়ে একটা বৃদ্ধা মহিলার দিকে।
যে তার মাথাতে একটা ভারী বোঝা নিয়ে হাঁটছিল। তার বয়সের ভারে সে নিজের ভারী বইতে পারছিল না, তার ওপর তার মাথায় ছিল একটা ভারী ওজনের বোঝা। এটা দেখে সুমিত্রা তাকে বলে, দিন দাদি, আমাকে দিন এই বোঝাটা, আমি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসছি। মা, খোদা তোমার ভালো করুক, এই নাও, এই পাশেই আমার বাড়ি। সুমিত্রা দাদির জিনিসপত্রগুলো দাদির বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। দাদি, আপনি কি এখানে থাকেন? এই নিন দাদি, আপনার বাড়িতে পৌঁছে গেছি। ঘরে এসো মা, তুমি অনেক ভালো, কিন্তু কয়েকদিন ধরেই লক্ষ্য করছি তুমি অনেক হতাশ। কি হয়েছে আমাকে বলো, আমি হয়তো তোমাকে সাহায্য করতে পারবো। দাদি, আমার সমস্যা অনেক বড়, আপনি আমার সমস্যার সমাধান করতে পারবেন না, কিন্তু তবুও আমি আপনাকে আমার সমস্যার ব্যাপারে বলবো। এরপর সুমিত্রা দাদিকে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর দাদি বলে, তুমি এখানে একটু অপেক্ষা করো মা, আমি এক্ষুনি আসছি। কিছুক্ষণ পর দাদি কোথাও একটা থেকে ফিরে আসে এবং সে সুমিত্রাকে অনেক সুন্দর চকচকে সোনালী রঙের দেখতে একটা ফ্রক এবং রূপালী রঙের এক জোড়া জুতা দেয়। এই নাও মা, তুমি আমাকে সাহায্য করেছো, এটা তোমার উপহার। না দাদি, এগুলো অনেক দামি, আমি আপনার থেকে এগুলো নিতে পারবো না। অনেকবার বোঝানোর পর সে সেগুলো নিতে রাজি হয়ে যায়। সোনার ফ্রক এবং রূপার জুতা পেয়ে সে অনেক খুশি হয়, কিন্তু একটা বিষয় তার মন খারাপ ছিল, যে সে এখন তার বান্ধবী ভাবনার সোনার ফ্রক এবং রূপার জুতা হারিয়ে ফেলেছে। সবই তো ঠিক আছে, কিন্তু আমি ভাবনার জুতা আর জামা তো হারিয়ে ফেলেছি, ওগুলোর বদলে আমি ওকে এগুলো দিয়ে দিব। কিন্তু সেগুলো নিয়ে ফিরে যাবার আগে সেই বুড়ি দাদি তাকে বলে, মা, এগুলো কোনো সাধারণ জিনিস নয়, এগুলো ভালো কাজে সঠিক সময় সঠিক জায়গায় ব্যবহার করো। কিন্তু সেই সময় সুমিত্রা দাদির একটা কথা বুঝতে পারে না, সে কিছু না বুঝেই তার বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর সে তার মাকে সবকিছু খুলে বলে, ঠিক আছে মা, ওর ফ্রক আর স্যান্ডেলের বদলে তুমি ওকে এগুলো দিয়ে দিও। কিন্তু তখনও সে ভাবে যে সে চঞ্চলের বিয়েতে কি পরবে, কারণ তার কাছে তো কোনো ভালো কাপড় ছিল না। আমার কাছে যদি ওদের মতো একটা ভালো ফ্রক আর একটা ভালো স্যান্ডেল থাকতো, তাহলে ওদের মতো আমাকেও সুন্দর দেখাতো। সে এমনটা বলতে না বলতেই তার সামনে অনেক সুন্দর একটি ফ্রক এবং অনেক সুন্দর একটি স্যান্ডেল হাজির হয়। এটা দেখে সুমিত্রা ভীষণ অবাক হয়। আরে, এই ফ্রক আর এই স্যান্ডেল এখানে কিভাবে এলো? মা, তুমি কি এগুলো আমার জন্য নিয়ে এসেছো? কিন্তু সেই মুহূর্তে তার মা বাড়িতে ছিল না, তাই সে কোনো উত্তরই পায় না। সুমিত্রা ভেবে নেয় যে তার মাই সেটা তার জন্য নিয়ে এসেছে। পরের দিন তার বন্ধুর বিয়ের অনুষ্ঠানে সে সেইটাই পরে যায়। তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। তাকে দেখে তার বন্ধুরা অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে, আরে সুমিত্রা, তোমার স্যান্ডেল আর ফ্রক তো অনেক সুন্দর। হ্যাঁ সুমিত্রা, সত্যি তোমাকে অনেক সুন্দর লাগছে। এটা শুনে সুমিত্রা অনেক খুশি হয়। বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যাবার পর যখন সে বাড়িতে ফিরে আসে, তখন দেখে যে তার মায়ের শরীর অনেক খারাপ। যদি এমন হতো, আমার মাকে এত পরিশ্রম আর করতে হতো না, আর আমাদের কাছেও একটা ভালো বাড়ি থাকতো যেখানে আমার মা শান্তিতে বসবাস করতে পারতো। সে এমনটা বলতে না বলতেই তার ভাঙাচোরা বাড়িটি অনেক বড় একটি বাংলোতে পরিণত হয়, যেটা দেখে তারা দুই মা মেয়ে ভীষণ অবাক হয়। এত সব কিছু দেখার পর হঠাৎ করেই সুমিত্রার মনে পড়ে সেই বুড়ি দাদির কথা এবং সে তার মাকে সবকিছু খুলে বলে, আরে, এই ফ্রক আর স্যান্ডেল তো জাদুর, তাই আমি এগুলো পরে যা বলবো সেটাই সত্যি হয়ে যাবে। আর এরপর সুমিত্রা সেই জাদুর ফ্রক এবং স্যান্ডেলের থেকে সোনার একটি ফ্রক এবং রূপার একটি স্যান্ডেল চেয়ে নেয় এবং সে সেই মুহূর্তে সেগুলো নিয়ে গিয়ে তার বান্ধবীকে দিয়ে দেয়। বাড়িতে ফেরার সময় আবারও তার সেই বুড়ি দাদির সঙ্গে দেখা হয় এবং সে সেই বুড়ি দাদিকে ধন্যবাদ জানায়। ঠিক সেই সময় বুড়ি দাদি তাকে বলে, কিন্তু মা, মনে রেখো, এই ফ্রক আর স্যান্ডেল তোমাকে তাই দিবে যেগুলো তোমার প্রয়োজনের তুলনায় বেশি চাইলে এর পরিণাম কিন্তু ভালো হবে না। কিন্তু সুমিত্রা দাদির কথাগুলোতে পাত্তা দেয় না, তার মনে লোভ জন্মে। আরে বাহ, এই ফ্রক আর স্যান্ডেল তো আমার সব ইচ্ছা পূরণ করতে পারে। এরপর সুমিত্রা জাদুর ফ্রক এবং স্যান্ডেল থেকে অনেক টাকা চাই এবং অনেক বড় একটি গাড়ি চাই। ঠিক সেই মুহূর্তেই জাদুর ফ্রক এবং স্যান্ডেল সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর এর আগে সে যা যা চেয়ে পেয়েছিল তার থেকে সবকিছুই অদৃশ্য হয়ে যায়, কারণ সে সবকিছুই লোভে পড়ে গিয়েছিল। অন্যদিকে তার মায়ের শরীরও অনেক খারাপ হয়ে যায়। তখন সুমিত্রা বুঝতে পারে যে সে লোভে পড়ে কত বড় ভুল করেছে। সে বুঝতে পারে দাদির কথা মেনে নিলে তার ভালোই হতো। তারপর সুমিত্রা আবারও সেই বুড়ি দাদির কাছে যায় এবং তার কাছে প্রার্থনা করে তার মায়ের শরীর ঠিক করে দেওয়ার জন্য। আমাকে ক্ষমা করে দিন দাদি, আজকের পর আর কখনোই আমি লোভ করব না, যতটুকু আছে ততটুকুতেই সন্তুষ্ট থাকবো। আমার মায়ের শরীরটা ভালো করে দিন দাদি। মা, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। এখন তুমি তোমার বাড়িতে যাও, তোমার মা একদম সুস্থ হয়ে গেছে।
বাড়িতে যাবার পর সে দেখে তার মা একদম ঠিক হয়ে গেছে। এরপর থেকে তার কাছে যতটুকু আছে সে ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে শুরু করে।